Hello and welcome everyone. I am Shomita and you are watching English with Shomita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্টে একটু ক্লাস রুটিনটা আমরা দেখে নেবো। তো এভরিডে অর্থাৎ মানডে টু ফ্রাইডে সকাল 7:30টাতে আমরা ইংলিশের ডিটেলস ক্লাস করে থাকি একেবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের। অ্যান্ড স্যাটারডে অর্থাৎ শনিবার সকাল 7:30টাতে কিন্তু আমরা একটা করে মক টেস্ট করে থাকি। বিশেষ করে এখন আমি তোমাদেরকে যে মক টেস্টগুলো করাচ্ছি সেগুলো কিন্তু ডাব্লিউবিপি মেনকে টার্গেট রেখে। তো আগের দিন অর্থাৎ শনিবার যে ক্লাসটা করিয়েছিলাম মক টেস্টে, যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নিতে পারো। অ্যান্ড 6 PM আমাদের যে ভোকাবুলারি ক্লাসটা আমরা করতাম সেটা আপাতত অফ রয়েছে, আবার আমরা স্টার্ট করব। সো এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনও আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে। নিজেকে আপডেট রাখার জন্য মাস্ট টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে, অর্থাৎ ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ। ওকে, তো চলো আমরা নেক্সট দেখে নেব। তো আজকের ক্লাসের টপিক কি দেখো, আজকের ক্লাসের টপিক হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক বলতে পারো এক্সামের জন্য, যে কোনো এক্সাম। ওকে, সেটা আমাদের ডাব্লিউএপি হতে পারে বা এসএসসি হতে পারে বা টেট হতে পারে বা যে কোনো এক্সামের জন্য, অর্থাৎ অল কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু আমাদের এই যে টপিকটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ক্লাসটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো টোটাল মোস্ট ইম্পর্টেন্ট 25টা রুল অর্থাৎ 25 রুলস আমি তোমাদেরকে করাবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। তো অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ক্লাস ভালো লাগলে লাইক করবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। ওকে, অ্যান্ড এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো টপিক কমপ্লিট করে ফেলেছি ডাব্লিউপি মেনের জন্য, বিশেষ করে জেন্ডার অ্যান্ড নাম্বার, টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, পার্টস অফ স্পিচ, মোডাল ভার্ব, এগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এই যে ডিটেলস ক্লাসগুলো, এগুলো যদি কেউ দেখতে চাও তো সেক্ষেত্রে কি করতে হবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে অথবা প্লেলিস্টে যাবে, সেখান থেকে ডাব্লিউএপি ইংলিশ ক্লাস 2021 যে প্লেলিস্টে রয়েছে এখানে গিয়ে সার্চ করবে, এই ক্লাসগুলো পেয়ে যাবে। ওকে, তো সেখান থেকে ডিটেলস ক্লাসগুলো কন্টিনিউ করতে পারো। বিশেষ করে টেন্স, ভয়েস চেঞ্জ আর ন্যারেশন চেঞ্জ, এই তিনটে টপিক কিন্তু তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো চলো লেট স্টার্ট, শুরু করা যাক। তো ফার্স্টে আমরা যেটা জানবো সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কাকে বলে। তো তোমরা যদি আমাকে জানতে চাও সংক্ষেপে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কাকে বলে, তো আমি এটাই বলবো, সাবজেক্ট অনুযায়ী যখন আমরা যে ভার্বটাকে আমরা ব্যবহার করি, সাবজেক্ট অনুযায়ী যে ভার্বকে আমরা ব্যবহার করি, সেই যে সম্পর্ক বা রিলেশন যেটা, সেটাকেই আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে থাকি। বাট এখানে একটু সুন্দরভাবে সংজ্ঞাটা রয়েছে, চলো পড়ে নিই। কি বলেছে, কোনো সেন্টেন্স অর্থাৎ কোনো বাক্য বা ক্লজের, ক্লজ মানে কি, বাক্যাংশ। তো এই যে ক্লজের ডিটেলস ক্লাসও কিন্তু আমি তোমাদেরকে করিয়েছি। তো এটা কোন প্লে লিস্টে গেলে পাবে, ডাব্লিউএপি ইংলিশ ক্লাস 2022, অর্থাৎ 2022-এর শুরুতেই কিন্তু আমি তোমাদেরকে এই ক্লজের ক্লাস ডিটেলসে করিয়েছি। যারা দেখোনি, আজকে যারা নিউ স্টুডেন্ট বা যারা নতুন ক্লাস করছো, তো অবশ্যই গিয়ে দেখে নিতে পারো। ওকে, তো চলো ডেফিনেশনটা পড়ে নিই। কি বলা আছে, কোনো সেন্টেন্স বা ক্লজের যে ওয়ার্ড মূল ভার্বের উপর কর্তৃত্ব করে তাকে সাবজেক্ট বা কর্তা বলে। অর্থাৎ ভার্ব মানে কি, ভার্ব মানে হলো ক্রিয়া, অর্থাৎ কাজ করা বোঝায়। এই কাজটা যে করছে তাদেরকেই আমরা কি বলে থাকি, সাবজেক্ট বা কর্তা বলে থাকি, তাই না? তো যে ভার্বের উপর কর্তৃত্ব করে তাকেই আমরা সাবজেক্ট বলছি। এবার পার্সন ও নাম্বার অনুযায়ী সাবজেক্টের বৈশিষ্ট্য তার ভার্বের মধ্যে প্রতিফলিত করার বা দেখানোর জন্য আমরা যে রুলসগুলো ফলো করে থাকি সেটাকেই আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে থাকি। অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী আমরা যে ভার্বগুলোকে বসাই সেটাকেই কিন্তু আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে থাকি। ইজি। চলো এবার আমরা রুলসে ফিরে আসবো, আর রুলসগুলো দেখবো, ফিরে আসবো না, চলো আমরা রুলসগুলো দেখে নেবো। তো ফার্স্ট রুল যেটা, ওকে, তো রুল শুরু করার আগে আমি তোমাদেরকে এটা বলবো, যদি খাতা পেন না নিয়ে থাকো তো একটা কাজ করতে পারো, আমার সঙ্গে সঙ্গে এটা লিখতে পারো বা ক্লাস এন্ড হওয়ার পর আবারও ক্লাসটা রিপিট দেখে খাতায় রুলসগুলো অবশ্যই নোট ডাউন করবে। আমি তোমাদেরকে শুরুতেই বলেছি যে এই যে টপিকটা, এটা কিন্তু সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য
খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা। তো রুলস টোটাল 25 করাবো, তো খাতায় অবশ্যই 25 রুলস নোট ডাউন করবে এবং বাড়িতে রিভিশন করবে বারবার করে। তো ফার্স্ট রুল যেটা রয়েছে সেটা তোমরা অনেকেই জানো, তো চলো পড়ে নিই কি আছে। দেখো কি বলেছে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে। তো এই যে রুলসটা, এটা কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও পড়েছি। অর্থাৎ আমাদের কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করে থাকি। এবার দেখো কি বলেছে, যদি বি ভার্ব ব্যবহার করতে চাও, অর্থাৎ কর্তা যদি সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ সাবজেক্টটা যদি সিঙ্গুলার নাম্বার হয় এবং তুমি যদি বি ভার্ব ব্যবহার করতে চাও, তো সেক্ষেত্রে প্রেজেন্টে আমরা ইজের ব্যবহার করে থাকি আর পাস্টে কিন্তু আমরা ওয়াজের ব্যবহার করে থাকি। আর যদি হ্যাভ ভার্ব ব্যবহার করতে চাও তো সেক্ষেত্রে কিন্তু আমরা কিসের ব্যবহার করে থাকি, প্রেজেন্টে হ্যাজের ব্যবহার করে থাকি। এবার যদি সাবজেক্টটা প্লুরাল নাম্বার হয় সেক্ষেত্রে আমরা প্রেজেন্টে কিসের ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে কিন্তু প্রেজেন্টে আমরা আর এর ব্যবহার করে থাকি আর পাস্টে কিন্তু আমরা ওয়ারের ব্যবহার করে থাকি। আর এদিকে যদি পাস্ট হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কিসের ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমরা সাবজেক্টের পর হ্যাডের ব্যবহার করে থাকি। এগুলো তোমরা নিশ্চয়ই জানো, বিশেষ করে টেন্সের ক্লাসে সুন্দরভাবে আমরা বুঝেছিলাম, তাই না? তো চলো এবার একটা এক্সাম্পল বা উদাহরণ দিয়ে দেখে নেবো কি বলেছে। দেখো, দ্য কফি টেস্ট ডেলিসিয়াস। তো দ্য কফি যেটা, এটা আমাদের সাবজেক্ট এবং এটা কিন্তু থার্ড পারসন, অর্থাৎ এটা কিন্তু আমাদের সিঙ্গুলার পারসন নয়, অর্থাৎ কফি যেটা সেটা কিন্তু আমাদের পারসন নয়, কোনো ব্যক্তি নয়, বাট এটা কিন্তু আমাদের সিঙ্গুলার নাম্বার। কি করে বুঝবো সিঙ্গুলার? দেখো, কফি যেটা সেটা কিন্তু আনকাউন্টেবল নাউন, অর্থাৎ এগুলোকে আমরা গুনতে পারি না, যেগুলো আমরা গুনতে পারি না সেগুলো অলওয়েজ কিন্তু কি হয়, সিঙ্গুলার হয়। তাহলে এটা যেহেতু সিঙ্গুলার সেই জন্য আমরা কি করলাম, ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করে দিলাম। ওকে, তো এটাই আমি রুলসে তোমাদেরকে বলেছি, ফার্স্ট রুল যেটা। তো নেক্সট দেখো কি বলছে, রানী ইজ এ গার্ল। তো দেখো কর্তা যেটা সেটা থার্ড পারসন ছিল এবং সিঙ্গুলার নাম্বার ছিল, সেই জন্য আমরা কিসের ব্যবহার করলাম, ইজ। রানী হ্যাজ এনি বুকস, অর্থাৎ এটাও আমাদের থার্ড পারসন ছিল। এই যে এখানে কিন্তু আমরা হ্যাভ ভার্বের ব্যবহার করেছি, তো সিঙ্গুলার হলে সেক্ষেত্রে আমরা হ্যাজের ব্যবহার করি, তো সেই জন্য আমরা কি করলাম, রানী হ্যাজ মেনি বুকস। যদি প্লুরাল হলো, যদি প্লুরাল হতো সেক্ষেত্রে আমরা হ্যাভের ব্যবহার করতাম, তাই না? তো চলো আমরা নেক্সট রুল দেখে নেবো, এটা ভেরি ইজি রুল ছিল। আর নেক্সট রুল কি রয়েছে, একের অধিক সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তবে আমাদের ভার্ব যেটা সেটা বহুবচন বা প্লুরাল হয়। চলো এক্সাম্পল দিয়ে বুঝে নিই কি বলেছে। দেখো, রানা অ্যান্ড সুজন গো টু স্কুল এভরিডে, অর্থাৎ রানা এবং সুজন প্রত্যেক দিন স্কুলে যায়। তো এখানে দেখো দুটো সাবজেক্ট, একটা হলো রানা আর একটা হলো সুজন। তোমরা নিশ্চয়ই জানো যখন আমরা কোনো ইংরেজিতে কোনো বাক্য গঠন করি, ফার্স্টে আমরা সাবজেক্টের ব্যবহার করি, তারপর আমরা ভার্বের ব্যবহার করি, তারপর আমরা কিসের ব্যবহার করি, অবজেক্ট। এটা তো আমাদের বেসিক রুল, অর্থাৎ কোনো ট্রান্সলেশন করার জন্য কি করি, আমরা যখন বাংলা থেকে ইংরাজিতে কনভার্ট করি তখন আমরা ফার্স্টে সাবজেক্ট বসাই, তারপর ভার্ব বসাই, তারপর অবজেক্ট বসাই, অর্থাৎ সাবজেক্ট কিন্তু প্রথমেই থাকে, তাই না? তো এখানে দুটো সাবজেক্ট ছিল, দুটো সাবজেক্ট কিন্তু অ্যান্ড দিয়ে যুক্ত ছিল, আর দুটো সাবজেক্ট যদি অ্যান্ড দিয়ে যুক্ত থাকে তাহলে ভার্ব যেটা সেটা প্লুরাল হবে, প্রত্যেক দিন স্কুলে যায়। তো এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট, তো প্রেজেন্ট ইনডিফিনিট, তো সেক্ষেত্রে একটা আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করি অথবা ভার্বের এক নাম্বার রূপ বসাই। যদি বহুবচন হয় আমাদের সাবজেক্ট যেটা, তখন আমরা ভার্বের এক নাম্বার রূপটা বসাই। তো এটা বহুবচনই ছিল, দুটো সাবজেক্ট ছিল, সেই জন্য কিন্তু এখানে আমরা গোর ব্যবহার করেছি, এখানে কিন্তু আমরা গোসটাকে ব্যবহার করিনি। যদি শুধুমাত্র রানা থাকতো সেক্ষেত্রে কিন্তু আমরা গোস ব্যবহার করতাম, বা যদি শুধুমাত্র সুজন থাকতো। আই হোপ কি বোঝাতে পারছি। যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তো সেক্ষেত্রে কত নাম্বার রুল তুমি বুঝতে পারছো না সেটা উল্লেখ করে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। নেক্সট দেখো কি বলেছে, দ্য টিচার অ্যান্ড হিজ স্টুডেন্ট আর গোয়িং টু এ পার্টি টুনাইট। ভালো করে বোঝো, দুটো সাবজেক্ট, দ্য টিচার অ্যান্ড দিয়ে যুক্ত, হিজ স্টুডেন্ট। তো এক্ষেত্রে আমাদের সাবজেক্ট যেটা দুটো অ্যান্ড দিয়ে যুক্ত, সেক্ষেত্রে আমাদের প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে, সেই জন্য আমরা কিসের ব্যবহার করেছি, আর, গোয়িং টু এ পার্টি টুনাইট। চলো নেক্সট রুল দেখে নেবো, রুল নাম্বার 3। কি বলেছে দেখো, কোনো সেন্টেন্সে দুটি সাবজেক্টের একটি পজিটিভ এবং একটি নেগেটিভ হলে ভার্ব পজিটিভ সাবজেক্টকে ফলো করে। অর্থাৎ ধরো একটা সেন্টেন্সে দুটো সাবজেক্ট রয়েছে, তার মধ্যে একটা হলো পজিটিভ আর একটা হলো নেগেটিভ।
এবার যদি এরকম থাকে সেক্ষেত্রে আমরা কোন অর্থাৎ আমরা যে ভার্বটা ব্যবহার করব সেটা কোন সাবজেক্টকে ফলো করে ব্যবহার করব, সেটা কিন্তু আমরা পজিটিভকে ফলো করে ব্যবহার করব। চলো এক্সাম্পল দিয়ে ভালো করে বুঝে নেব। কি বলেছে, নট দ্য স্টুডেন্টস বাট দ্য টিচার ট্রাইস টু ডু গুড ফর দ্য পিপল। এবার দেখো এখানে একটা সাবজেক্ট ছিল দ্য স্টুডেন্টস, বাট তার আগে কিন্তু নট ছিল, অর্থাৎ এটা কিন্তু আমাদের নেগেটিভ ছিল, আর দ্য টিচার এটা হলো আমাদের পজিটিভ। এবার এটা কি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন। তো প্রেজেন্ট ইনডিফিনিটে সেক্ষেত্রে আমরা একটু আগেই বলেছি ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করি বা ভার্বের এক নাম্বার রূপ বসাই। যদি সিঙ্গুলার হয়, কর্তা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে আমরা এস বাই এস যুক্ত করি, আদারওয়াইজ আমরা ভার্বের এক নাম্বার রূপটাকে ব্যবহার করি। তো এখানে দেখো দুটো সাবজেক্ট ছিল, একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ। তো এরকম যদি থাকে তাহলে আমরা পজিটিভ যে সাবজেক্ট যেটা সেটা অনুযায়ী আমরা ভার্বকে বসাবো। তো এটা তো সিঙ্গুলার ছিল, দ্য টিচার। তো সেই জন্য কিন্তু এখানে আমরা ট্রাইয়ের সঙ্গে, অর্থাৎ ট্রাই যেটা তার সঙ্গে কিন্তু আমরা এস বা ইএস যুক্ত করেছি। ক্লিয়ার? ট্রাইজ টু ডু গুড ফর দ্য পিপল। নেক্সট দেখো আরও একটা উদাহরণ রয়েছে বা এক্সাম্পল রয়েছে, দ্য স্টুডেন্টস বাট নট দ্য টিচার ট্রাই টু ডু গুড ফর দ্য পিপল। এখানে দেখো দ্য স্টুডেন্টস যেটা এটা পজিটিভ ছিল, বাট এটা কিন্তু নেগেটিভ ছিল। তো আমাদের পজিটিভ যেটা সেটাকে ফলো করে ভার্বকে ব্যবহার করতে হবে, বাট এটা কিন্তু প্লুরাল ছিল। এটা কি ছিল? প্লুরাল, তাই না? বহুবচন ছিল। সেই জন্য কিন্তু এখানে আমরা ভার্বের এক নম্বর রূপটাকে বসিয়ে দিলাম। বোঝাতে পারলাম? তো প্রেজেন্ট ইনডিফিনিট হলে তো সেক্ষেত্রে পজিটিভ বা নেগেটিভ থাকলে আমরা কি করি, পজিটিভ অনুযায়ী ভার্বকে বসাবো। তো এখানে যেহেতু সিঙ্গুলার ছিল সেই জন্য ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করেছি, আর এখানে যেহেতু প্লুরাল ছিল সেই জন্য আমরা ভার্বের এক নম্বর রূপটাকে ব্যবহার করেছি। খুব গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট রুল বলতে পারো। চলো আমরা নেক্সট রুল দেখে নেবো, রুল নাম্বার 4। একের অধিক সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে এবং যদি তা একজন সিঙ্গেল ব্যক্তি বা একটি বস্তুকে নির্দেশ করে তখন ভার্বটা সিঙ্গুলার হবে। একটু আগেই কিন্তু আমরা শিখেছি যে দুটো সাবজেক্ট যদি অ্যান্ড দিয়ে যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু প্লুরাল ভার্বকে ব্যবহার করে থাকি। কি বলেছিলাম? প্লুরাল ভার্ব। বাট এখানে আমি কি বলছি দেখো, এখানে কিন্তু আমরা সিঙ্গুলার ভার্বের ব্যবহার করব। বাট কেন? যদি একের অধিক সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত থাকে এবং তা যদি একজন ব্যক্তিকে বোঝায় বা একটি বস্তুকে নির্দেশ করে তখন আমাদের ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়। কি বলেছে দেখো, ব্রেড অ্যান্ড বাটার ইজ দ্য বেস্ট ফর ব্রেকফাস্ট। তো এই যে ব্রেড আর বাটার, ঠিক আছে, এটা কিন্তু দুটো সাবজেক্ট, বাট এটা কিন্তু একটা জিনিসকেই ইন্ডিকেট করছে, অর্থাৎ ব্রেড বাটার একসঙ্গেই খাচ্ছি আমরা, তাই না? যখন আমরা ব্রেকফাস্টটা করছি আমাদের ব্রেডের সঙ্গে যখন আমরা বাটারটা মাখাই তো ব্রেডের উপরেই মাখাই আর সেটা একসঙ্গেই থাকে, অর্থাৎ এটা কিন্তু একটা সিঙ্গেল জিনিস, একটা সিঙ্গেল থিংস বলতে পারো। সেই জন্যই কিন্তু এখানে আমরা যে ভার্বটা ব্যবহার করেছি সেটা কিন্তু সিঙ্গুলার। ক্লিয়ার? নেক্সট বলেছে দেখো, রাইস অ্যান্ড কারি ইজ মাই ফেভারিট ডিশ। তো এই যে ভাত তরকারি এটা কিন্তু আমরা একসঙ্গেই খাচ্ছি, তাই না? ভাত তরকারি তো আলাদা আলাদা খায় না, একসঙ্গেই খায়। যদিও এটা দুটো সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত, কিন্তু যদি এরকম কিছু একটা সিঙ্গেল কিছু বোঝায় সেক্ষেত্রে কিন্তু আমরা যে ভার্বটাকে ব্যবহার করব সেটা অলওয়েজ কি হবে? সিঙ্গুলার হবে। সেরকমই আরেকটা আমরা যেটা জানি প্রভার্ব বলতে পারো, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। অনেকে জিজ্ঞাসা করো ম্যাম এখানে ওয়েট হবে না ওয়েটস হবে, অর্থাৎ এস যুক্ত করব বা করব না এরকম কিছু, ওয়েটস ফর নান। তো আমি তোমাদেরকে বলবো এই যে টাইম আর টাইড যেটা, তো এটা কিন্তু একটা জিনিসকেই ইন্ডিকেট করে, সেই জন্য কিন্তু এখানে আমরা ভার্বের সঙ্গে এস বাই ইএস যুক্ত করি, ওয়েটস ফর নান। ক্লিয়ার? চলো নেক্সট রুল, রুল নাম্বার 5। কি বলেছে, সাবজেক্টের পরে সাধারণত ভার্ব থাকে। একটু আগে আমি তোমাদেরকে বললাম যে সাবজেক্টের পরেই আমরা ভার্বকে বসাই, কিন্তু সাবজেক্টের পর যদি প্রিপোজিশন প্লাস নাউন থাকে, অর্থাৎ সাবজেক্টের পর যদি ভার্ব না থেকে কি থাকছে, সাবজেক্টের পর যদি প্রিপোজিশন এবং তারপর যদি একটা নাউন থাকে, অর্থাৎ যেটাকে আমরা প্রিপোজিশন প্লাস নাউন যেটা সেটাকে কিন্তু আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বলে থাকি, যদি থাকে এবং তারপরে গিয়ে যদি ভার্ব থাকে তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব কিন্তু প্লুরাল হবে। চলো এক্সাম্পল দিয়ে বুঝে নিই। দ্য বুক অন দ্য টেবিল ইজ গ্রিন। দেখো এটা আমাদের সাবজেক্ট ছিল, এটা আমাদের একটা প্রিপোজিশন ছিল। কি ছিল? প্রিপোজিশন। তারপর দেখো আমাদের একটা নাউন ছিল, তাহলে প্রিপোজিশন প্লাস নাউন এটাকে আমরা কি বলে থাকি? প্রিপোজিশনাল ফ্রেজ।
বাট এখানে আমরা যে ভার্বটা বসাবো এটা কিন্তু আমরা এই সাবজেক্ট অনুযায়ী বসাবো। সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার ছিল, আমাদের ভার্বটা কি বসবে? সিঙ্গুলার বসবে। পিপল অফ চায়না আর হার্ডওয়ার্কিং। দেখো এখানে আমাদের সাবজেক্টকে পিপল, দেখো এখানে একটা প্রিপোজিশন রয়েছে, তারপর একটা নাউন রয়েছে, অর্থাৎ এটা হলো আমাদের সেই প্রিপোজিশনাল ফ্রেজ। বাট এখানে যে ভার্বটা ব্যবহার করলাম সেটা কিন্তু বহুবচন। আর তো আমরা বহুবচনে ব্যবহার করি, কারণ কি? আমাদের সাবজেক্টটা কিন্তু প্লুরাল ছিল, বহুবচন ছিল, সেই জন্য। আই হোপ কি বোঝাতে পারলাম। চলো নেক্সট রুল, রুল নাম্বার 6 কি বলেছে? সাবজেক্ট ও ভার্বের মধ্যে যদি পার্টিসিপেল ফ্রেজ থাকে, তোমরা নিশ্চয়ই জানো পার্টিসিপেল দুই প্রকার হয়, একটা হলো প্রেজেন্ট পার্টিসিপেল আর একটা হলো পাস্ট পার্টিসিপেল, তাই না? প্রেজেন্ট পার্টিসিপেল মানে কি? ভার্বের সঙ্গে আইএনজি। কি বললাম? পার্টিসিপেল দুই প্রকার, একটা হলো প্রেজেন্ট পার্টিসিপেল যেটা হলো ভার্বের সঙ্গে আইএনজি, আর একটা হলো পাস্ট পার্টিসিপেল যেটা কি বলতে পারি, অ্যাডজেক্টিভের মতো কাজ করে। অর্থাৎ দেখবে যখন ভার্বের সঙ্গে ইডি বা ভার্বের থার্ড ফর্ম যেটা থাকে সেটাকেই কিন্তু আমরা পাস্ট পার্টিসিপেল বলে থাকি, অর্থাৎ ভার্বের থার্ড ফর্মই বলতে পারো। ওকে, যদি সাবজেক্ট ও ভার্বের মধ্যে পার্টিসিপেল ফ্রেজ থাকে তবে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব কিন্তু প্লুরাল হবে। চলো বুঝে নিই এক্সাম্পল দিয়ে। দ্য স্টুডেন্ট ক্যারিং দ্য বুকস গোজ টু স্কুল। তো অনেকের মনে হতে পারে এই যে দ্য বুকস যেটা, এটা আমাদের সাবজেক্ট, বাট এটা কিন্তু আমাদের সাবজেক্ট নয়। আমাদের সাবজেক্ট হলো দ্য স্টুডেন্ট। মিডিলে আমাদের দেখো ভার্বের সঙ্গে আইএনজি, অর্থাৎ এটা হলো আমাদের প্রেজেন্ট পার্টিসিপেল। ক্লিয়ার? প্রেজেন্ট পার্টিসিপেল। তারপরে এই যে দ্য বুকস, ক্যারিং দ্য বুকস, এটাই আমাদের একটা ফ্রেজ বলতে পারো। তো এখানে কিন্তু আমরা দ্য বুকস অনুযায়ী ভার্বটাকে ব্যবহার করব না, এখানে কিন্তু আমাদের এই যে পার্টিসিপেলের আগে যে সাবজেক্টটা রয়েছে সেইটা অনুযায়ী কিন্তু আমরা ভার্বের ব্যবহার করে থাকি। আর এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, আর এখানে সাবজেক্ট যেটা সেটা সিঙ্গুলার, তো সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস, তো সেটাই কিন্তু এখানে যুক্ত করা রয়েছে, অর্থাৎ গোস টু স্কুল। নেক্সট রুল, নেক্সট এক্সাম্পল দেখো কি বলেছে? পিপল গোয়িং অ্যাব্রড আর ভেরি রিচ। তো এখানে দেখো আমাদের সাবজেক্ট কি? পিপল, এটা হলো আমাদের বহুবচন, প্লুরাল সাবজেক্ট। এবার দেখো এখানেও কিন্তু একটা পার্টিসিপেল রয়েছে, গোয়িং অ্যাব্রড, বাট এখানে কিন্তু আমরা যে ভার্বটা ব্যবহার করেছি সেটা বহুবচন, কারণ সাবজেক্টটা কিন্তু বহুবচন ছিল, সেই জন্য। বোঝাতে পারলাম? চলো নেক্সট রুল, রুল নাম্বার 7। দুই বা তার বেশি সাবজেক্ট যদি অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, নট আদার্স, তো এখানে উইথটাকেও অ্যাড করে নাও। যদি দুই বা তার বেশি সাবজেক্ট, এই রুলটা তোমরা অনেকেই জানো, কারণ মক টেস্টে আমি অনেকবার তোমাদেরকে এটা বলেছি, বাট এটা যেহেতু আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট রুলসগুলো করাচ্ছি, তো তার মধ্যে একটা, সেই জন্য আবারও রিপিট করছি। কি বলেছে? দুই বা তার বেশি সাবজেক্ট যদি উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ, নট আদার্স, এগুলো দিয়ে যুক্ত থাকে, প্রথম সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমরা ভার্বকে ব্যবহার করি। চলো এক্সাম্পল দিয়ে দেখে নিই। কি বলেছে? মিস্টার রহিম অ্যাকম্পানিড বাই হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন। দেখো এটা একটা সাবজেক্ট, হিজ ওয়াইফ একটা সাবজেক্ট, এবং চিলড্রেন, তো এটা তিনটে সাবজেক্ট যুক্ত করা রয়েছে, বাট কি দিয়ে? অ্যাকম্পানিড বাই। তাহলে ফার্স্ট সাবজেক্ট যে, সেটা তো সিঙ্গুলার, সেই জন্যই কিন্তু এখানে আমরা ভার্ব যেটা ব্যবহার করলাম সেটা কিন্তু সিঙ্গুলার ব্যবহার করলাম, অর্থাৎ এই যে ফার্স্ট সাবজেক্ট দিয়েই কিন্তু আমরা ভার্বটাকে ব্যবহার করলাম প্রথম সাবজেক্ট অনুযায়ী। যেহেতু এটা সিঙ্গুলার আর প্রেজেন্ট ইনডিফিনিট, তো সেক্ষেত্রে আমরা ইজের ব্যবহার করব, তাই না? নেক্সট দেখো কি বলেছে? দ্য গার্ল নট হিজ প্যারেন্টস, এই যে নট আদার্স সেটা দিয়ে এক্সাম্পল দিয়েছি। দ্য গার্ল নট হিজ প্যারেন্টস ইজ রেসপন্সিবল ফর দিস। অনেকের মনে হতে পারে প্যারেন্টস যেটা সেটা তো বহু বচন, বাবা মা দুজনকে বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে এখানে আমরা আর এর ব্যবহার করবো, বাট এটা দেখে তো আমরা ভার্বের ব্যবহার করব না, আমরা তো ফার্স্ট সাবজেক্ট দেখে ব্যবহার করব, কারণ নট আদার্স দিয়ে যুক্ত রয়েছে, নট আদার্স। হিজ প্যারেন্টস যেটা সেটা আদার্স পার্ট বলতে পারো, নট আদার্স। তো নট আদার্স দিয়ে যুক্ত রয়েছে, ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, যেহেতু সিঙ্গুলার সেই জন্য কি ব্যবহার করলাম? ইজ। নেক্সট রুল, এটাই আজকের ক্লাসের লাস্ট রুল বলতে পারো, রুল নাম্বার 8। কি বলেছে? সাবজেক্টের পূর্বে যদি ইচ অথবা এভরি থাকলে ভার্ব যেটা সেটা কিন্তু অলওয়েজ সিঙ্গুলার হবে। চলো এক্সাম্পল দিয়ে বুঝে নিই। এভরি বয় অ্যান্ড গার্ল ওয়াজ গিভেন এ প্রেজেন্ট। তো অনেকের মনে হতে পারে বয় রয়েছে আবার গার্ল রয়েছে, অ্যান্ড দিয়ে যুক্ত, দুটো সাবজেক্ট, বাট এটার পূর্বে দেখো কি রয়েছে? এভরি। তো যদি কোনো সাবজেক্টের শুরুতে ইচ অথবা এভরি কথাটা থাকে তাহলে তোমাকে যে ভার্বটা ব্যবহার করতে হবে সেটা কিন্তু সিঙ্গুলার। তো সেই জন্যই কিন্তু এখানে আমরা ওয়াজের ব্যবহার করেছি, এখানে কিন্তু আমরা
ওয়্যারের ব্যবহার করিনি। তো এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট 8টা রুল। আবারও আমরা নেক্সট দিন ক্লাস করব। টোটাল আমি তোমাদেরকে 25 রুলস করিয়ে দেবো। আর এগুলো কিন্তু খাতায় সুন্দর করে নোট ডাউন করবে। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা আমার রেগুলার ক্লাস করো, কারণ যে কোনো এক্সামের জন্য এগুলো কিন্তু হেল্পফুল, এবং গ্রামাটিক্যাল রুলও বলতে পারো এগুলো। ওকে, তো অবশ্যই খাতায় নোট ডাউন করে নিও। তো ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং সেই সঙ্গে যেটা করবে তোমাদের ডিউটি বা দায়িত্ব বা কর্তব্য বলতে পারো, সেটা হলো ক্লাস ভালো লাগলে লাইক করবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। আর আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হও, অথবা আরেকটা যেটা করতে পারো, নিজেকে আপডেট রাখার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে। তো কিভাবে যুক্ত হবে? ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। ওকে, চলো নেক্সট। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, তো ক্লাস করে যদি ভালো লাগে অবশ্যই ক্লাসটিতে লাইক করবে, আর যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে, তো সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে রাখবে ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে নেক্সট দিন, অর্থাৎ আগামীকাল 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। আর হ্যাঁ, যদি কোনো রুল বুঝতে অসুবিধা হয়, আমি তো খুব ধীরে ধীরেই তোমাদেরকে বোঝালাম, বাট তাও যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করব। আর যদি ডিটেলস ক্লাস করতে চাও, তো সেক্ষেত্রে প্লেলিস্টে যাবে অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাবে, সেখান থেকে WEP ইংলিশ ক্লাস 2021 একটা প্লেলিস্ট রয়েছে। ওকে, 2021-এর, যেখানে আমরা টোটাল 56টা ক্লাস করেছি। আরেকটা যেটা রয়েছে সেটা হলো WEP ইংলিশ ক্লাস 2022। তো এখান থেকেও ক্লাসগুলো ফলো করতে পারো, যেটা আমরা জানুয়ারি থেকে স্টার্ট করেছি। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট দিন। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।